বেলাগাভী গ্রাম, একসময় যেখানে মানুষ শান্তিতে বাস করত। কিন্তু সময় বদলালো। গ্রামের জমিদার গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, আর তার জায়গা নিল তারই পুত্র চৌধুরী, যে শুধু একজন মানুষ নয়, সে ক্ষমতা, ভয় আর অত্যাচারের প্রতীক। শুনে রাখো সবাই, এতদিন আমার বাবা যা করেছে করেছে, কিন্তু আজ থেকে এই গ্রামের কর্তা আমি। আজ থেকে আমার কথাই শেষ কথা হবে। তাই সবার আগে বাবা যেসব জমি গরিবদের বিনামূল্যে দিয়েছিলেন, সব জমি আমি ফেরত চাই। আর যারা আমাদের জমিতে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করছে, তাদের উপর 70% কর বসবে। মানে যা ফলবে তার 2/3 আমাদের। আর হ্যাঁ, এই গ্রামের স্কুলটাও বন্ধ করে দিতে হবে। বাকি সব ঠিক আছে মশাই, কিন্তু স্কুলটা কেন বন্ধ করবেন? আমাদের বাচ্চারা পড়াশোনা করলে তবেই তো গ্রামের উন্নতি হবে। তাছাড়া এই স্কুল তো আপনার বাবাই নিজের উদ্যোগে তৈরি করেছিলেন। ওনার স্বপ্ন ছিল এই গ্রামের প্রতিটি মানুষ শিক্ষিত হোক। চুপ কর পেয়াদব! সবাই যদি পড়াশোনা করে শিক্ষিত হয়ে যায়, তাহলে চাষবাস করবে কে? আমাদের ঘরের কাজ করবে কে? আমাদের শৌচালয় পরিষ্কার করবে কে? আর আমাদের গোলামি করবে কে? আজ তারা শিক্ষিত হলে কাল আমাদের বিরুদ্ধেই প্রশ্ন তুলবে, নিজেদের অধিকারের কথা বলবে। শিক্ষিত মানুষের ওপর শাসন করা যায় না। কিন্তু মশাই, আপনার বাবা কখনো এমনটা চাননি। ধুর, অনেক বেশি কথা বলছো। তোমাকে কে পরামর্শদাতা বানিয়েছে? এই মুহূর্ত থেকেই তোমাকে বরখাস্ত করা হলো। এখনই এখান থেকে বেরিয়ে যাও। চৌধুরীর এই রূপ দেখে সবাই ভয় পেয়ে গেল। কেউ আর কিছু বলার সাহস পেল না। এরপর চৌধুরী যা বলেছিল সবকিছু অক্ষরে অক্ষরে কার্যকর হল। ধীরে ধীরে সময় কেটে গেল। দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেল। সকালের সময় গ্রামের এক কোণে সেই স্কুলটি দাঁড়িয়ে আছে, যেখানে একসময় বাচ্চাদের কোলাহলে চারদিক ভরে উঠত। এখন সেটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভাঙা দেয়াল, ভাঙা ছাদ আর ভাঙা জানালা দেখলে মনে হয় যেন এই ইমারতটি তার পুরনো দিনের কথা মনে করছে। সেই ভগ্নাবশেষ হয়ে যাওয়া স্কুলের সামনে বসেছিলেন মাস্টার হরিপদ দাস। বয়স হয়ে গেলেও তার চোখে এখনও বিদ্যার সেই আলো জ্বলজ্বল করছে। ঠিক তখনই সেখানে এসে দাঁড়ালো রিনা। আরে রিনা, তুমি শহর থেকে কবে এলে? মাস্টার মশাই, কাল বিকেলেই বাড়ি ফিরেছি। কিন্তু তুমি আবার গ্রামে ফিরে এলে কেন? এখন তো তোমার পড়াশোনা শেষ, শহরে একটা চাকরি করতে পারতে। এই কথা শুনে রিনা একটু অবাক হয়ে গেল। তার চোখ গিয়ে পড়ল সেই ভাঙা স্কুলটির দিকে, যেখানে একসময় সেও পড়াশুনো করত। না মাস্টার মশাই, আপনার দেওয়া শিক্ষা আমি এখনো ভুলিনি। আপনি বলেছিলেন শিক্ষিত হয়ে অন্যদের শিক্ষিত করা সবচেয়ে বড় পুণ্যের কাজ। তাই আমি ফিরে এসেছি। আমি এই ভগ্ন হয়ে থাকা স্কুলটাকে আবার চালু করব। এই কথা শুনে হরিপদ দাসের মুখে আনন্দের ঝলক ফুটে উঠল। মা, তুই সত্যি বলছিস? হ্যাঁ মাস্টার মশাই, একদম সত্যি বলছি। এতটুকু বলে রিনা সেখান থেকে চলে গেল। কয়েকদিন পর রিনা তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজে নেমে পড়ল। গ্রামের মানুষদের সাহায্যে সে সেই ভগ্ন স্কুলটিকে আবার নতুন করে গড়ে তুলতে লাগল। দেয়াল মেরামত হলো, ভাঙা ছাদ ঠিক করা হলো, পুরো স্কুল পরিষ্কার করা হলো। রিনা নিজের টাকায় স্কুলের সব খরচ বহন করল। শহরে গিয়ে অনেক কষ্ট করে স্কুলের সরকারি স্বীকৃতিও নিয়ে নিল। ধীরে ধীরে সেই ধ্বংসস্তূপ আবার একটি সচল বিদ্যালয়ে পরিণত হল। কয়েকদিনের মধ্যেই রিনার পরিশ্রম ফল দিতে শুরু করল। গ্রামের গরিব বাচ্চারা স্কুলে আসতে লাগল। রিনা মন দিয়ে তাদের পড়াতে শুরু করল। তার চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন। দিন এভাবেই কেটে যেতে লাগল। স্কুল আবার বাচ্চাদের কোলাহলে ভরে উঠল। একদিন রিনা বাচ্চাদের পড়াচ্ছিল, ঠিক তখনই সেখানে চৌধুরী এসে হাজির হল। কয়েক মাস ব্যবসার জন্য গ্রামের বাইরে ছিলাম। এসে দেখি গ্রামের চেহারাই বদলে গেছে। হ্যাঁ চৌধুরী মশাই, স্কুলটা ভেঙে গিয়েছিল। অনেক কষ্ট করে গ্রামের মানুষদের নিয়ে আমি এটাকে ঠিক করেছি। কিছু সরকারি কর্মকর্তার সাহায্যে আবার স্বীকৃতিও পেয়েছি। এখন আমাদের গ্রামের বাচ্চারা শিক্ষিত হবে। রিনার কথা শুনে চৌধুরীর মুখ রাগে লাল হয়ে গেল। চুপ কর! শহরে গিয়ে 2টো বই পড়ে নিজেকে বড় অফিসার ভাবতে শুরু করেছিস। মনে হয় তুই জানিস না, এই স্কুলটা
আমাদের জায়গার উপর তৈরি হয়েছে, তাই আমি এই স্কুলটিকে বন্ধ করিয়েছিলাম। এই কথা শুনে রিনা হতভাগ হয়ে গেল। ঠিক তখনই সেখানে এসে পৌঁছলেন মাস্টার হরিপদ দাস। কয়েক বছর আগে আমি এই স্কুল চালাতাম, আপনি এই স্কুলটা বন্ধ করিয়ে দিয়েছিলেন। রিনা অনেক কষ্ট করে আবার এই স্কুলটা চালু করেছে, এখন দয়া করে এটাকে আবার বন্ধ করবেন না। এই কথা শুনে চৌধুরী আরও রেগে গেল। তুই তখনও একই ভুল করেছিলি, আর এখনও একই ভুল করছিস। এই স্কুল আমার জমিতে তৈরি হয়েছে, তাই এই স্কুলের মালিক আমি সিদ্ধান্ত নেব এই স্কুল চলবে কি চলবে না। এই বলে চৌধুরী রিনা ও মাস্টারমশাইকে অপমান করে স্কুল থেকে বের করে দিল। চৌধুরী স্কুলের দরজায় তালা লাগিয়ে সেখান থেকে চলে গেল। রিনা রাগে আর অসহায় হয়ে স্কুলের সামনে একটি গাছের নিচে বসে পড়ল। আমি ভেবেছিলাম হয়তো চৌধুরীর মন বদলেছে, কিন্তু না, ওর মানসিকতা এখনও সেই আগের মতোই নোংরা আর খারাপ। সে কখনোই এই গ্রামকে শিক্ষিত হতে দেবে না। এই কথা বলে মাস্টারমশাই সেখান থেকে চলে গেলেন। রিনা অনেকক্ষণ ধরে সেই গাছের নিচে বসে রইল। তারপর ধীরে ধীরে উঠে নিজের বাড়ির দিকে হাঁটতে লাগল। পরের দিন রিনা চৌধুরীর হাভেলিতে পৌঁছল। সে চৌধুরীকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু চৌধুরী তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিল। রিনা অভিমানে কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে ফিরে এলো। মা, তাহলে কি আমাদের গ্রামের বাচ্চারা কোনোদিন শিক্ষিত হতে পারবে না? এখন বুঝতে পারছি কেন তোমরা আমাকে পড়াশোনার জন্য শহরে পাঠিয়েছিলে। কি আর করবি বলো, এই গ্রামে তাই হবে যা চৌধুরী চাইবে। রিনা অনেকক্ষণ ধরে এই বিষয়টা নিয়ে ভাবতে লাগল। ভাবতে ভাবতেই তার চোখ লেগে গেল আর সে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে সে স্বপ্ন দেখল সে যেন এক জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। সামনে একটা বড় গাছ, আর সেই গাছের ফাটল থেকে এক অদ্ভুত আলো বের হচ্ছে। সেই আলোর ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। রিনা চমকে উঠল। কি অদ্ভুত স্বপ্ন মনে হচ্ছিল, যেন আমি সত্যি জঙ্গলে ছিলাম। কিন্তু না জানি কি হলো, রিনা হঠাৎ ঘর থেকে বেরিয়ে পড়ল। সে যেন অজানা কোনো টানে জঙ্গলের দিকে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে রিনা গভীর জঙ্গলের মধ্যে পৌঁছে গেল। হঠাৎই সে সেই গাছটিকে দেখতে পেল। আরে, এই তো সেই গাছটা যেটা আমি স্বপ্নে দেখেছিলাম। আমি তোমার অপেক্ষায় ছিলাম, এসো, আমার ভেতরে এসো। একে আমার সাথে এইসব কি হচ্ছে? আমি হাওয়াতে ভাসছি কেন? হঠাৎই সে নিজেকে এক অদ্ভুত জায়গায় দেখতে পেল। গাছের ভেতরেই যেন এক নতুন জগৎ। সেখানে একটা স্কুল, কিন্তু মাটির ওপর নয়, গাছের মোটা ডালের ওপর তৈরি। শ্রেণীকক্ষের দেয়াল ছিল পাতার, আর ছাদ ছিল ফুল দিয়ে গড়া। ঠিক তখনই রিনার সামনে এক সুন্দরী নারী এসে দাঁড়ালেন। আপনি কে? আর এই জায়গাটা কি? আমি এই স্কুলের গুরুমা। এই গাছের উপরের স্কুল আমারই। তুমি গ্রামের বাচ্চাদের এখানে এনে পড়াতে পারো। এই কথা শুনে রিনার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। সে গাছের স্কুল থেকে বেরিয়ে এসে সব ঘটনা মাস্টারমশাইকে খুলে বলল। আরে, এটা তো খুবই অদ্ভুত ব্যাপার। তবে এখন এসব রহস্য জানার দরকার নেই। সবচেয়ে জরুরি হল এই গ্রামের বাচ্চাদের শিক্ষিত করা, যেটা চৌধুরী কোনোভাবেই চায় না। পরের দিন রিনা আর মাস্টারমশাই গ্রামের বাচ্চাদের নিয়ে সেই জাদুকরি গাছের স্কুলে গেলেন। সেদিন থেকে রিনা বাচ্চাদের পড়াতে শুরু করল। মাস্টারমশাইও আবার নতুন করে পড়াতে লাগলেন। দিন কেটে যেতে লাগল। একদিন চৌধুরী খেয়াল করল গ্রামের বাচ্চারা কোথাও দেখা যাচ্ছে না। সে অবাক হয়ে গেল। বুঝতে পারছি না, এই বাচ্চারা সকাল থেকে দুপুর পর্যন্ত কোথায় থাকে? স্কুল তো আমি বন্ধ করে দিয়েছি, তাহলে কোথায় যাচ্ছে? আমার খুঁজে বের করতেই হবে। পরের দিন চৌধুরী সকাল সকাল উঠে গ্রামের ওপর নজর রাখতে লাগল। সে দেখতে পেল রিনা আর মাস্টারমশাই সব বাচ্চাদের নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। সব বাচ্চারা জঙ্গলে যাচ্ছে কেন? আমাকে দেখতে হবে। চৌধুরী চুপি চুপি তাদের পিছু নিল। কিছুক্ষণ পর সে দেখল সবাই সেই বড় বটগাছের সামনে গিয়ে দাঁড়াল। তারপর একে একে সবাই গাছের ভেতর থেকে বের হওয়া আলোয় ঢুকে গেল। চৌধুরী অবাক হয়ে তাদের পিছু নিল। গাছের ভেতরে ঢুকেই সে হতভম্ব হয়ে গেল।
সে দেখল গাছের উপর তৈরি এক আশ্চর্য মায়াবী স্কুল। চারদিকে আলো, পাতা আর ফুল দিয়ে সাজানো ক্লাসরুম। বাচ্চারা আনন্দে পড়াশুনো করছে। চৌধুরী সবকিছু দেখে হতভম্ব হয়ে গেল। এবার তো এদের একটা শিক্ষা দিতেই হবে। এই কথা বলে চৌধুরী গাছের ভেতর থেকে বেরিয়ে এলো। এই সবের পিছনে এই গাছটাই দায়ী। আমি এই বাচ্চাদের শিক্ষিত হতে দেব না। আমি এই গাছটাকেই চালিয়ে দেব। এই বলে চৌধুরী আগুন লাগাতে এগিয়ে এলো। ঠিক তখনই হঠাৎ সেখানে গুরুমা আবির্ভূত হলেন। ধীরে ধীরে রিনা, মাস্টারমশাই আর সব বাচ্চারাও বাইরে এসে দাঁড়ালো। তোর সাহস কিভাবে হলো এই মায়াবী স্কুলে আগুন লাগানোর? তার আগে তুই বলো, তুই কে? আর তোর সাহস কিভাবে হলো আমার অনুমতি ছাড়া আমার গ্রামের বাচ্চাদের পড়ানোর? আমি চাই ওরা সব সময় অশিক্ষিত থাকুক, আমার কথায় চলুক, গুলাম হয়ে থাকুক। তোর বাপের চিন্তাধারা বাদে তোদের পূর্বপুরুষদের চিন্তাধারাও এমনই ছিল। শত বছর আগে আমি বাচ্চাদের পড়াতে চেয়েছিলাম, আমাদের গ্রামটিকে শিক্ষিত করতে চেয়েছিলাম। তখন এই গাছের নিচেই একটি স্কুল খুলেছিলাম বাচ্চাদের শিক্ষিত করার জন্য। কিন্তু তোর পূর্বপুরুষরা আমাকে হত্যা করে আর আমার স্কুলে আগুন লাগিয়ে দেয়। আমার মৃত্যু হলেও আমার আত্মা এখানেই থেকে যায়। আমায় এক তান্ত্রিক শক্তি দেন যাতে আমি আবার শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারি। যখন দেখলাম তুই রিনাকে বাধা দিচ্ছিস, তখন আমি তার স্বপ্নে গিয়ে তাকে পথ দেখিয়েছি। তাকে এই মায়াবী স্কুলে নিয়ে এসেছি। যে অন্যায় তোর পূর্বপুরুষরা করেছিল, সেই অন্যায় আর তুই করতে পারবি না। এই কথা শুনে চৌধুরী রাগে পাগল হয়ে গেল। সে গুরুমা আর রিনার দিকে তেড়ে এলো। ঠিক তখনই গুরুমা তার মায়াবী শক্তি ব্যবহার করলেন। যে মানুষ বাচ্চাদের শিক্ষার পথ আটকায়, সে সবচেয়ে বড় অন্যায় করে। আর এই অন্যায়ের শাস্তি এটাই। এখন আমার মুক্তির সময় এসে গেছে, কিন্তু তুমি প্রতিশ্রুতি দাও, তুমি এই বাচ্চাদের পড়াতে থাকবে, তুমি এই গ্রামকে উন্নতির শিখরে নিয়ে পৌঁছাবে। এই কথা বলেই গুরুমা ধীরে ধীরে এক উজ্জ্বল আলোর মধ্যে মিলিয়ে গেলেন। তারপর থেকে রিনা আর মাস্টারমশাই মিলে তাদের গ্রামের স্কুলে আবার বাচ্চাদের পড়াতে শুরু করল। দিন যেতে লাগল, সমগ্র গ্রাম শিক্ষিত হয়ে উঠল এবং গ্রামবাসীরা সেই অত্যাচারী নিষ্ঠুর শাসকের হাত থেকে মুক্তি পেল।